আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয় সম্বন্ধে একটু পড়ব। দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা সামনে বই এবং খাতা নিয়ে বসতে পারো। দশম শ্রেণীর ত্রিপুরা বোর্ডের যে বইটি আছে, সেই বইটি গণিত এসসিআরটির গণিত বই, এই বই নিয়ে সামনে বসতে পারো এবং খাতাও সামনে রাখতে পারো। আমরা আজকে ওই বই থেকেই প্রথম অধ্যায়টি আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়েই বাস্তব সংখ্যা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাস্তব সংখ্যা বলতে আমরা যে সমস্ত সংখ্যাগুলি সংখ্যা রেখার উপরে প্রকাশ করা যায়। তোমরা আগেই পড়েছো, ক্লাস নবম শ্রেণীতে পড়েছো তোমরা, যে সংখ্যাগুলি একটা সংখ্যা রেখার উপরে বসানো যায়। যেমন একটা সংখ্যা রেখা এঁকে এটার মধ্যে আমরা কি করি, একটা দাগ দিলাম, যেমন 0 1 2 3 4 এইভাবে করলাম। এইদিকে -1 -2 -3, এটা করতে করতে অসীম পর্যন্ত, আবার এইদিকে করতে করতে অসীম পর্যন্ত। এই সংখ্যা রেখার উপরে বাস্তব, এই সংখ্যা রেখাটার নাম হলো বাস্তব সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার উপরে যেসব সংখ্যাগুলি বসানো যায়, এই সংখ্যাগুলিকে আমরা বলি বাস্তব সংখ্যা। এখানে আমরা বসাতে পারি 1 2 3 এই 4, এইগুলি তো বসাতেই পারি। -1 -2 -3 এগুলি বসাতে পারি, এগুলি বাস্তব সংখ্যা। ভগ্নাংশ হলো বাস্তব সংখ্যা। আর 1 2 3 4 মানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলে হলো মূলদ সংখ্যা, যে সংখ্যাগুলিকে p/q আকারে লেখা যায়। যেমন মূলদ সংখ্যা হলো আমরা যেটাকে p/q আকারে লিখতে পারি, যেখানে p এবং q দুইটাই পূর্ণ সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, এবং q not equal to 0, কিউটা শূন্য হতে পারবে না, কারণ শূন্য দিয়ে আমরা ভাগ অসংজ্ঞেয় আমরা এখনো পারি না। তাহলে এই জাতীয় সংখ্যাগুলি হলো মূলদ সংখ্যা। আর কিছু অন্য সংখ্যা আছে, যেমন অমূলদ সংখ্যা আছে। অমূলদ সংখ্যাগুলিকেও এই সংখ্যা রেখার উপরে বসানো যায়। যেমন অমূলদ সংখ্যা হলো যেমন √2 √5 5 প্লাস কিউব রুট অফ 2, এই জাতীয় সংখ্যাগুলি, এইগুলি হলো অমূলদ সংখ্যা। এইগুলিকেও সংখ্যা রেখায় বসানো যায়। এইটা তোমরা ক্লাস 9 শিখেছো। অন্তত √2টা দেখিয়ে দিই। যেমন এইদিকে আমি 1 নিলাম, আবার এইদিকে 1 নিলাম, এটা স্কেল দিয়ে আঁকতে হবে। এটার 1 আর এইদিকে 1 নিয়ে যদি আমি একটা এটার অতিভুজ যদি আঁকি, এই যে সমকোণী ত্রিভুজটা যদি অতিভুজ আঁকি, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হয় কত, এই যে এটা হলো √1² + 1² + 1² √2। এখানে আমি এই মাপটা নিয়ে আমি যদি পেন্সিল কম্পাস দিয়ে এখানে কাঁটাটা বসিয়ে এখানে পেন্সিল দিয়ে যদি আমি এরকম কাটি, তাহলে এটা যেখানে এসে এই দাগকে যেখানে ছেদ করে, ওইটার মানটা হলো কত, √2। মানে এই বাস্তব সংখ্যা রেখার উপরে এই যে √2 যে সংখ্যাটা আছে, এটা বসানো যায়। এটার ভ্যালু হলো √2, এই √2টা এখানে বসানো যায়। তাহলে বাস্তব সংখ্যা রেখার উপরে যেসব সংখ্যাগুলি বসানো যায়, সেগুলিই বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা সম্বন্ধে আজকে আলোচনা হবে। প্রথমেই যে মানে যেটা দিয়েছে ক্লাস 10 সিলেবাসে, যে প্রথম যে ইয়েটা দিয়েছে, অনুশীলনীটা দিয়েছে, সেখানে আলোচনা আছে ইউক্লিডের বাক সহায়ক উপপাদ্য।
ইউক্লিড একজন গণিতবিদ, তোমরা নিশ্চয়ই শুনেছো ইউক্লিডিয়ান জিওমেট্রি, যেটা মানে ইউক্লিডের জ্যামিতির উনি ভিত স্থাপন করেন। এই ইউক্লিডের নামে এই ভাগ সহায়ক উপপাদ্যটি, এটা আমরা যেটা আগে শিখেছি, যে ভাগ যে শিখেছি ওই ভাগেরই একটা একটু এগুলিকে মডিফাই করা, এটাকে বলে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা লেমা, ইংরেজিতে এটাকে বলে ইউক্লিডস ডিভিশন লেমা। তো এটাকে কি করব, এখানে বলা আছে যে যদি আমাদের দুইটা ধনাত্মক সংখ্যা যদি দেয়, যেমন এ এবং বি, তাহলে আমরা দুইটা সংখ্যা পাবো কিউ এবং আর, এমন ভাবে পাবো যাতে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর এইভাবে লেখা যায়। আমাদের যদি দুইটা বাস্তব সংখ্যা এ এবং বাস্তব না, এটা অখণ্ড সংখ্যা হতে হবে, অখণ্ড ধনাত্মক সংখ্যা হতে হবে, নাহলে তো ভাগ যাবে না। দুইটা এ এবং বি দুইটা অখণ্ড ধনাত্মক সংখ্যা আমরা যদি এমন ভাবে যদি ধরি আমরা, তার জন্য আমরা নির্দিষ্ট দুইটা সংখ্যা পাবো কিউ এবং আর, যেখানে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এখানে আর এর মানটা হবে 0 থেকে বড় আর কিউ থেকে ছোট। এইটা দেখে আমরা বুঝতে পারি না এটা একটা কিরকম হয়ে গেল, এটা একটা মানে বুঝতে খুব কঠিন হয়ে গেল এটা। কিন্তু আমরা আরেকভাবে যদি বুঝাই এটাকে, একটা ভাগ অঙ্কই, এটা একটা ভাগ অঙ্ক। যেমন যদি এইভাবে থাকতো, এটা বি কে আমি এ দিয়ে ডিভাইড করলাম, সরি হয়নি, এ কে বি দিয়ে ভাগ করব, এ কে বি দিয়ে ভাগ করব, তাহলে ধরলাম আমি ভাগফল কিউ, তাহলে বি আর কিউ ইন্টু করলে হলো বি কিউ, এটা মাইনাস করলে, যেমন এটা থেকে এটা মাইনাস করলে তো এ মাইনাস বি কিউ হবে, এটা না লিখে আমি লিখলাম আর। এই যে ভাগ অঙ্কটা, এই ভাগ অঙ্কটার ফলটাই এখানে লেখা আছে। কিভাবে আমরা জানি কি ভাজ্য, এটা ভাগ অঙ্কের, এটা হলো কি, এটা হলো ভাজক, এটা হলো কি ভাজ্য, আর এটা হলো কি ভাগফল, আর এটা হলো কি ভাগশেষ বাংলাতে। আচ্ছা, তো এটার যে আমরা নিয়মগুলি জানি, এটা হলো কি ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা এই নিয়মটা জানি। একটা ভাগ অঙ্কের মধ্যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই নিয়মটা জানি। তার মানে হলো আমরা a ইকুয়াল টু হবে b ইনটু কিউ প্লাস আর, এই যে a ইকুয়াল টু b ইনটু কিউ প্লাস আর, ওইটাই। আমরা যদি সংখ্যা নিয়ে যদি দেখি, a b না নিয়ে সংখ্যা নিয়ে যদি দেখি, আমি যেমন ভাগ করলাম কাকে, ধরো 9 কে ভাগ করলাম আমি 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 4 দ্বিগুণে 8, বিয়োগ করলে হলো 1। এই 9 ভাজ্য ইকুয়াল টু, এই যে 9টা 9 ইকুয়াল টু কি হবে, এটা গুণ করলাম 4 দ্বিগুণে 8, মানে 4 ইনটু 2 প্লাস 1। এই যে ভাজ্য ইকুয়াল টু, এই যে মাঝখানে যেটা থাকে এটা হলো ভাজ্য, ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই নিয়ম 4 দ্বিগুণে 8 আর 9, এই যে 9 কি হলো। তাহলে এই যে আমরা যে ভাগের যে নিয়মটা আছে ওইটাকে তিনি একটা এলজেব্রিক ফর্মের মতো একটা করে দিয়েছেন, a ইকুয়াল টু বি কিউ প্লাস আর। এটা দেখতে বোঝা যায় না, এটা দেখতে কিরকম মনে হয়, একটা কঠিন ক্লামজি কিরকম এটা মনে হয়, কিন্তু এই ভাগ অঙ্কটা দেখলে এটা সহজ হয়ে যায়। আমি যদি a কে b দিয়ে যদি ভাগ করি, ধরো কিউ বার গেল, বি কিউ, এই দুইটা ইনটু করে এখানে বসালাম, a মাইনাস বি কিউ ইকুয়াল টু আর, মানে এর থেকে বি কিউটা যদি আমি মাইনাস করি ইকুয়াল টু আর হয়। এখান থেকেও আমরা করতে পারি a মাইনাস বি কিউ ইকুয়াল টু আর, a মাইনাস বি কিউ, এটা থেকে এটা মাইনাস করলাম ইকুয়াল টু আর, অর আমরা লিখতে পারি a ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এরকম লেখা যায়, মানে a ইকুয়াল টু বি কিউ প্লাস আর।
এইভাবে লেখা যায়। উনি এটাকে বলেছেন কি ইউক্লিডস ডিভিশন লেমা। ইউক্লিডের নামে এটার নাম হলো ইউক্লিডস ডিভিশন লেমা, মানে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য। তো এইভাবে উনি লিখেছেন। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা কোনো দুইটা সংখ্যার আমরা লসাগু গোসাগু এগুলি বের করতে পারি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা গোসাগু বের করার নিয়মটা দেখব। যেমন অনুশীলনীর মধ্যে অনুশীলনী এক্সারসাইজ 1.1 এ এটা হলো আমি ত্রিপুরা বোর্ডের যে গণিত বইটা আছে, এটা গণিত বই দশম শ্রেণীর পাঠ্য বই, এটা থেকে আমি করাচ্ছি। এই বইটার যে প্রথম চ্যাপ্টারটা আছে অনুশীলনী নিয়ে, এটা এক নম্বরটা হলো 135 225, এক নম্বরটা হলো 125 ও 235। আচ্ছা, এই দুইটা সংখ্যা গোসাগু নির্ণয় করতে হবে। এই দুইটা সংখ্যা কি করতে হবে, গোসাগু নির্ণয় করতে হবে। এটা করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে আমরা কিন্তু এটা গোসাগু নির্ণয় করার নিয়মটা আগেই জানি। আগে জানি বলতে আমরা ভাগ পদ্ধতিতে, এই যে এটা মুছে নিলাম আমি, আমরা আগে ভাগ পদ্ধতিতে করতাম। কিরকম, যেমন এখানে বড় সংখ্যাটা নিলাম, 235 কে ভাগ করতে হবে। 235 কে আমরা কত দিয়ে ভাগ করব, 125 দিয়ে ভাগ করব। 125 দিয়ে ভাগ করব, কয়বার যাবে, একবার। 125 বিয়োগ করলে হবে 0 1 1, 110 হয়ে গেল। এখন আর তো এটা দিয়ে ভাগ যায় না। এখন কি করব, এই যে সর্বশেষ যে ভাগফলটা ভাগশেষটা আছে, এটা দিয়ে ভাজককে আবার ভাগ করব। তার মানে 110 দিয়ে আমি 125 কে ভাগ করব। 125 কে ভাগ করলে হয় 110 কে 110, এখানে হয়ে গেল 5 1, 15 থাকলো। এখন এই 15 দিয়ে আবার 110 কে ভাগ করব। এই 15 দিয়ে আবার 110 কে ভাগ করব। 7 বার দিলে কত হয়, 7 15 105, 7 15 105। এটা যদি মুখে মুখে যদি না পারো 15 এর নামতা, তাহলে তোমরা এখানে ইনটু করে দেখতে পারো। যেমন 15 × 7, 5 7 35, 5 7 3, 7 7 3 10, 105। তাহলে 15 7 বার গেলে 105, বিয়োগ করলে হলো কত, 5 হলো। এই 5 দিয়ে আমরা 15 কে ভাগ করব, 3 5 15, এখানে শেষ। তাহলে লাস্ট যে সর্বশেষ যে ভাজকটা হয়, ওইটা হলো এই সংখ্যা দুইটার গোসাগু। আমরা কি করব, এখন ওইটাকেই আমরা ভাগ অঙ্ককে যে বললাম যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এই পদ্ধতিতে আমরা এটাকে সাজিয়ে লিখব। এখন যেহেতু 235 গ্রেটার দেন 125, সুতরাং ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য অনুযায়ী আমরা লিখবো কত, এই যে 235 ইকুয়াল টু, আমরা এটা দেখে লিখবো, এখান থেকেও করা যায়, কিন্তু আমরা এখান থেকে করবো 235 ইকুয়াল টু মানে ভাজ্য ইকুয়াল টু ভাজক 125 গুণ 1 যোগ ভাগশেষ হলো কত, 110, এখানে 110 এটা লিখবো, এত ইন্টু এত প্লাস 110। তো এখানে তো জিরো হলো না, এখানে যে আর যেটা ভাগশেষ যেটা জিরো না, এটা জিরো হয়নি। তাই কি করব আমরা, এইটাকে আবার, এটা যেহেতু জিরো হয় না, তাহলে এখনো আমাদের গোসাগু নির্ণয়টা এখনো হয়নি। তাহলে আমরা কি করব,
এই দুইটা দিয়ে আবার অঙ্কটা করবো 125 আর 110, মানে ওই 125 আর 110 এটা দেখে লিখবো আমরা। এটা এই ভাজ্যটা ইকুয়াল টু 125 ইকুয়াল টু এই যে আছে 110 ইন্টু 1 যোগ 15, এইভাবে লিখবো। এরপর লিখবো এটা যেহেতু জিরো না, আর যেটা আর মানে ভাগশেষটা যেহেতু জিরো না, আবার ভাগ করব। তাহলে এটা আমরা এই ভাগ, এটা আমরা এটা দিয়ে করব। এই যে এটা লেখা হয়ে গেছে, এটাও লেখা হয়ে গেছে, এখন এটা এই ভাগটা আমরা এখন লিখব। কিভাবে লিখবো এটা? 110 ইকুয়াল টু 15, মানে ভাজক গুণ ভাগফল ইন্টু 7 যোগ 5, এরকম লিখবো। এরপরে আবার এখনো তো এটা জিরো হয়নি, তাহলে এবার এই ভাগটাও শেষ, তাহলে এই ভাগটা লিখবো লাস্ট। তাহলে এটা কিভাবে লিখবো? ভাজ্য মানে 15 ইকুয়াল টু 5 গুণ 3 যোগ 0, মানে আর ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখানে গোসাগুটা নির্ণয় হয়ে গেল। গোসাগুটা কত হবে? সর্বশেষ যে ভাজক এটা, এটা হবে গোসাগু, মানে সর্বশেষ যে ভাজকটা সেটাই হবে গোসাগু। আবার বুঝিয়ে দেই, যখন প্রশ্নটা থাকে এক্সারসাইজ 1.1 এর 1 নম্বর অঙ্কটা হলো 125 এবং 235 এর গোসাগু নির্ণয় করো। এই দুইটা গোসাগু নির্ণয় করতে হবে। তো গোসাগু নির্ণয় করার জন্য আমরা কি করব? আমরা যদি একটা রাফ একটা যদি করে নেই এই দিকে, তাহলে এই দিকের গুলি লিখতে সুবিধা হবে। একটা যদি রাফ আমরা এই সাইডে যদি করে নেই, তাহলে আমরা অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা কি করব? ছোটটা দিয়ে বড়টা ভাগ করব, যা ভাগশেষ থাকবে এটা দিয়ে ভাজককে আবার ভাগ করব, আবার যা ভাগশেষ থাকবে এটা দিয়ে আবার ভাজককে ভাগ করব, এরপর যা ভাগশেষ থাকবে এটা দিয়ে আবার ভাজককে ভাগ করব। এইভাবে করে যখন ভাগটা মিলে যাবে পুরোপুরি, তখন আমাদের সর্বশেষ যে ভাজকটা থাকে ওইটাকে আমরা গোসাগু ধরে নেব, ওইটাই গোসাগু। তাহলে এখানে যেহেতু এখানে ভাগশেষ ব্র্যাকেটে আর ইকুয়াল টু 0, সুতরাং নির্ণেয় গোসাগু কত হলো? গোসাগু ইকুয়াল টু এই যে 5, এটা হলো আনসার। এটা হলো আনসার। এইভাবে করব আমরা। তো বাকি আরো দুইটা দিয়েছে, দুইটা একটু নিজেরা দেখে নেবে। এগুলি সহজ, এইভাবেই করে নেবে, এইভাবে রাফ করে এইভাবে করে নেবে, এটা খুব সহজ। আচ্ছা, এরপরে অঙ্কটা দিয়েছে কি, এইবার গোসাগু টোসাগু না, এবার বলেছে যে কোনো 2 নম্বরটা, এটা হলো 1 নম্বর গেল, আমরা 2 নম্বরটা করব এখন। এটা মুছে নেই, তোমরা লিখে নিও। এটাও মুছে নেই। আচ্ছা, বলেছে কি, যে কোনো অখণ্ড সংখ্যাকে, অখণ্ড ধনাত্মক সংখ্যাকে ও যুগ্ম সংখ্যাকে, 2 নম্বরটা এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 2, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা বলেছি কি 6m+1, 6q+1, 6q+1, 6q+3, 6q+5 আকারে লেখা যায়, আকারে লেখা যায় যে কোনো ধনাত্মক অখণ্ড অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা বলতে কোনগুলি বোঝায়? যেগুলিকে 2 দিয়ে ভাগ যায় না, যেমন 1, 3, 5, 7, এইগুলি হলো সব অযুগ্ম সংখ্যা। তো এই যে যে কোনো অযুগ্ম সংখ্যাকে এই ফর্মে, এই আকারে লেখা যায় বলেছে। তাহলে আমরা ইউক্লিডের যে ভাগ সহায়ক উপপাদ্য যে আছে, এটা দিয়ে আমরা কিভাবে এটা করতে পারি। তারা যেহেতু 6q+1, 6q+3, 6q+5 দিয়েছে, তাহলে আমরা এখানে বি যেটা ভাজক যেটা, এটাকে আমরা 6 ধরতে পারি, আর কিউ যে এটা তো কিউই আছে, আর যেটা এটা এখানে 1 একবার, 3 একবার, 5 একবার, এটা হলো আর। তাহলে আমরা সংখ্যাগুলি কিভাবে নেব? ধরি এটা আনসারটা হবে এরকম,
আনসার বা সলিউশন যেটা আর কি, আনসার না দিয়ে এটা সলিউশন দেই। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে সমাধান করব? সলিউশন আমরা কিভাবে করব? ধরি দুইটি ধনাত্মক অখণ্ড সংখ্যা n দিয়ে দিই, n না দিয়ে n লিখলাম, n ইকুয়াল টু 6q প্লাস r, যেখানে r ইকুয়াল টু কত হবে? এখানে যেহেতু 6 হয়েছে, বির জায়গাতে 6, তাহলে r টা 0 থেকে শুরু হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে না, কারণ এটা 6 থেকে ছোট, তার মানে 5 অবধি হবে, এটা 5 পর্যন্ত হবে। আমরা যে কোনো অখণ্ড সংখ্যাকে আমরা 6q প্লাস r আকারে লিখতে পারি। q এর মান পরিবর্তন করে, q এর মান 1 2 3 এরকম করে লিখে এটা যে কোনো সংখ্যা হবে। এটা যদি 10 হয়, যেমন n, যে 10 কে এইভাবে কিভাবে লেখা যায়? 10 ইকুয়াল টু এইভাবে লেখা যায়, 10 ইকুয়াল টু 6 ইনটু 1 প্লাস 4। তার মানে এখানে q এর ভ্যালুটা 1 করে দিলে এটা q এর ভ্যালুটা 1 আর r এর ভ্যালু 4 করে দিলে 10 হবে। যেমন এর 50 কে কিভাবে লেখা যাবে? 50 ইকুয়াল টু 6 ইনটু 8 48 যোগ 2, এইভাবে b এর ভ্যালুটা q এর ভ্যালুটা পাল্টে এটাকে একটু বদলিয়ে আমরা যে কোনো সংখ্যাকে লিখতে পারি। তাহলে আমরা n টা হলো কি 6q প্লাস r, যেখানে r ইকুয়াল টু 0 1 2 3 আপ টু 5, 6 হবে না। তো আমরা কি করব? এখন তারা বলেছে যে কোনো অযুগ্ম সংখ্যাকে এইভাবে লেখা যায়, তাহলে কি করব? আমরা r এর জায়গাতে প্রথমে 0 ধরে দেখি। r ইকুয়াল টু 0 হলে n ইকুয়াল টু কত হয়? n ইকুয়াল টু এই r এর জায়গায় 0 বসাবো, n ইকুয়াল টু 6q প্লাস 0 ইকুয়াল টু 6q। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইনটু 3q। 2 ইনটু লেখার কারণ কি? যদি সংখ্যাটা যুগ্ম হয় তাহলে 2 দিয়ে ভাগ যাবে, তার মানে 2 দিয়ে ভাগ গেলে 2 দিয়ে এটাকে 3q বার যায়। যে কোনো একটা সংখ্যা, যেমন 6, এটা যুগ্ম কিনা? এটাকে 2 ইনটু 3 লেখা যায়, তার মানে এটা 2 দিয়ে ভাগ যায়। 2 ইনটু 3 লেখা মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে 6 কে এটা 3 হবে, তার মানে ভাগ যায়, তার মানে এটা একটা যুগ্ম সংখ্যা। আরেকটা হলো যেমন কত লিখবো? 18 লিখলাম, এটা 2 ইনটু কত? 9, সুতরাং এটা একটা 2 ইনটু 9 মানে এটা 2 দিয়ে ভাগ করলে এটাকে 9 হবে, সুতরাং এটা একটা যুগ্ম সংখ্যা। এটা যদি 45 হয় তাহলে 2 ইনটু 22, 22 দ্বিগুণে 44 যোগ 1, এটা 2 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে ভাগ করলে 22 বার যাবে, 22 দ্বিগুণে 44, কিন্তু একটা 1 অবশিষ্ট থাকবে, তার জন্য এটা হবে একটা অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা চেক করব কি দিয়ে? 2 ইনটু দিয়ে। তো এখানে 2 ইনটু দেখলাম কত? 3q প্লাস 1 নেই, সুতরাং এটা হবে কি? এটা একটা যুগ্ম সংখ্যা হবে, এটা হবে যুগ্ম। তারা বলেছে অযুগ্ম। আচ্ছা যাই হোক, এখানে যুগ্ম সংখ্যা হয়েছে এটা, 2 দিয়ে ভাগ যায়, এই যে 2 ইনটু লিখতে পারলাম যে এটা 2 দিয়ে ভাগ যায়। এখন r ইকুয়াল টু যদি 1 হয় তাহলে n ইকুয়াল টু 6q প্লাস 1 ইকুয়াল টু এইভাবে লেখা যায়, 6q মানে হলো 2 ইনটু 3q প্লাস 1, তার মানে এটা 2 দিয়ে ডিভাইড করলে পরে এক বাক্সেস থাকে, এটা 2 দিয়ে ডিভাইড করলে গিয়ে 2 ইনটু 3q, 2 দিয়ে ডিভাইড করলে 3q বার যায়, কিন্তু এক বাক্সেস থাকে, তার মানে এটা কি হলো? এটা একটা অযুগ্ম সংখ্যা হলো, এটা 2 দিয়ে ভাগ গেল না, এত হলো। আবার r ইকুয়াল টু 2 হলে n ইকুয়াল টু 6q প্লাস 2 ইকুয়াল টু 2 ইনটু 3q প্লাস, এটা ব্র্যাকেট দিয়ে দেই 1, মানে 2 কমন নিয়ে নিলাম, 2 যদি কমন নেই 3q, 2 ইনটু 3q 6q প্লাস এখানে প্লাস 2 ইনটু 1 কত? 2। তো কি হলো? এটা 2 দিয়ে ভাগ করলে পরে এতবার যায়, 3q প্লাস 1 বার যায়, n কে 2 দিয়ে ডিভাইড করলে এতবার যায়, তার মানে 2 দিয়ে ভাগ যায়, তাহলে এটা হবে কি? যুগ্ম সংখ্যা। আচ্ছা, এরপরে r ইকুয়াল টু যদি 3 হয় তাহলে n ইকুয়াল টু হবে 6q প্লাস 3 ইকুয়াল টু কত হবে? 2, আচ্ছা 2 ইনটুটা পরে লিখি, আচ্ছা 2 ইনটু
এটা কত 3q প্লাস 3 এর জায়গাতে আমরা লিখলাম 2 প্লাস 1, 3 এর জায়গাতে কত লিখলাম, এই 3 কে ভেঙে আমরা 2 প্লাস 1 লিখলাম, ইকুয়াল টু এই দুইটার থেকে আমরা 2 কমন নেব, 2 ইনটু কমন নিলে পরে হয় 3q প্লাস 1 প্লাস 1, তার মানে এটা একটা অযুগ্ম সংখ্যা, এক বাক্সে থাকলো। এখানে এই যে এটা তো 2 দিয়ে ডিভাইড করলে, আমি n কে যদি 2 দিয়ে ডিভাইড করি এতবার যাবে, 3q প্লাস 1 বার যাবে, কিন্তু এক বাক্সে থাকবে, তার মানে এটা একটা অযুগ্ম সংখ্যা। r ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে n ইকুয়াল টু 6q প্লাস 4 ইকুয়াল টু 2 কমন নিলে পরে হয়, এটা হয় কত 3q প্লাস 2, মানে 3 দ্বিগুণে 6q, এখানে প্লাস এই যে প্লাস 2 ইনটু 2 4, এটাকে 2 কমন নিলে এরকম হয়, মানে 2 দিয়ে ভাগ করলে n কে এতবার যায়, তার মানে এটা একটা যুগ্ম সংখ্যা। r ইকুয়াল টু 5, r ইকুয়াল টু কত কত হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 3 4 5 অবধি হতে পারে, তো 5 অবধি বসালাম। এত হলে n ইকুয়াল টু 6q প্লাস 5 ইকুয়াল টু, আমরা এইভাবে লিখব 2 ইনটু 6q জায়গায় 3q লিখবো, প্লাস 5 এর জায়গায় লিখবো কত 4 প্লাস 1 ইকুয়াল টু, এই দুই জায়গা থেকে আমরা 2 কমন নেব, 2 ইনটু কমন নিলে হয় কত 3q প্লাস 2 প্লাস 1, এটাকে n কে 2 দিয়ে ডিভাইড করলে 3q প্লাস 2 বার যায়, আর বাক্সেস থাকে কত 1, তাহলে এটা হয় কত অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা কোনটা কোনটা হলো, অযুগ্ম সংখ্যা হলো এটা, এই লাইনটা অযুগ্ম, তার মানে এটা অযুগ্ম, আর এই যে অযুগ্ম এই লাইনটা, আর কোনটা অযুগ্ম, এই লাইনটা অযুগ্ম, এটা অযুগ্ম। তাহলে সুতরাং স্পষ্টতই যে কোনো অখণ্ড অযুগ্ম সংখ্যাকে এইভাবে 6q, এটা 6q প্লাস 1 6q প্লাস 3 ও 6q প্লাস 5 আকারে লেখা যায়, প্রুভড। এটা তারা প্রুভ করতে বলেছে, বা কি বলেছে জানি, এখানে দেখাও যে বলেছে, তাহলে শোড লিখতে পারি বা প্রুফ লিখলেও কিছু হবে না, এইভাবে করব। এটা হলো 2 নম্বর কোশ্চেনের 2 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা হলো একটা কুচকাওয়াজ, 3 নম্বর প্রশ্নটা হলো একটা কুচকাওয়াজে 616 সদস্যের, 3 নম্বরটা, এটা মুছে নেই, এটা তোমরা লিখে নিও। তিন নম্বরটা বলেছে কি, একটা কুচকাওয়াজ, একটা প্যারেডে 3 নম্বরটা 616 জন কি ছিল, 616 সদস্যের একটি সৈন্যদল, 32 সদস্যের এক আর্মি ব্যান্ড। 616 হলো একটা সৈন্যদল, 32 সদস্যের একটি আর্মি ব্যান্ড, এটা হলো সদস্য, আর 32 জন হলো আর্মি ব্যান্ড, এর পিছনে অংশগ্রহণ করেছিল। দুইটি দল সমসংখ্যক সারিতে মার্চ করবে, এই দুইটা দলই সমান সংখ্যক সারিতে মার্চ করবে, তাহলে সবচেয়ে কত বেশি সংখ্যক সারি নিয়ে তারা মার্চ করতে পারবে। আচ্ছা, এটা হলো এখানে এতজন সদস্য আছে আর এতজন আছে, তারা সমসংখ্যক সারিতে মার্চ করতে হবে তাদের। যেমন 616 জন আছে, কয়টা সারিতে মার্চ করতে পারে, 616 ইকুয়াল টু 1 ইনটু 616, একটা সারিতেই পারে। 616 ইকুয়াল টু 2 ইনটু কত 3
08, মানে 2 into 308 হলো 616। তাহলে কয়টা সারিতে পারে? দুই সারিতেও তারা মার্চ করতে পারে, 308 সারিতেও পারে। 308 সারিতে করলে প্রত্যেক সারিতে দুইজন করে থাকবে। আর যদি দুই সারিতে হয়, দুইটা সারি যদি হয়, তাহলে 308 জন 308 জন হবে। আর 3 দিয়ে হলে 3 6 6 12 আর হবে না, 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে যাবে। 4 ইন্টু কত হয়? 4 দিয়ে ভাগ করলে বোঝা যাবে, 4 ইন্টু 154 এত। তাহলে চারটা সারি যদি হয়, প্রত্যেক সারিতে 154 জন করে থাকবে, বা 154টা যদি সারি হয়, তাহলে প্রত্যেক সারিতে 4 জন করে থাকবে। এইভাবে হয়। আবার 32 এর এখানে কত হয়? 32 ইকুয়াল টু, এটা এক সারিতে যদি থাকে 32 জন, একটা সারি হয়ে যাবে তারা, তাহলে 32 জন যাবে। দুই সারিতে যদি যায়, তাহলে 16 দিনে 32, 16 জন করে যাবে দুই সারিতে। এখানে 3 জন করে হবে না, 4 জন করে যদি যায়, তাহলে 8টা সারি হবে। মানে 4টা সারি যদি হয়, 1 2 3 4, 4টা সারি যদি হয়, প্রত্যেক সারিতে 8 জন করে থাকবে। বা 8টা সারি যদি হয়, তাহলে প্রত্যেক সারিতে 4 জন করে থাকবে। এরপর 5 দিয়ে যায় না, এটা 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 8 দিয়ে যায়। 8 তো এখানে লেখা আছে, তাহলে আবার লিখবো না, এখানেই আছে। তাহলে 32 জন আর্মি ব্যান্ডকে আমরা কয়টা সারিতে সাজাতে পারি? একটা সারিতে সাজালে 32 জন হয়, দুইটা সারিতে, চারটা সারিতে, 8টা সারিতে, 16টা সারিতে, 32টা সারিতে তাদের সাজাতে পারি সমানভাবে। আবার এখানে 16টা এখানে শেষ হয়নি, 4 আরো যাবে, 4 5 6 দিয়ে তো যাবে না, 5 দিয়েও যাবে না, 7 দিয়ে 7 7 7 দিয়ে যায় বোধহয়, 7 ইন্টু 7 8 56, 5 7 8 56 এত হয় 88। তার মানে 60টা সারি যদি হয়, প্রত্যেক সারিতে 88 জন করে থাকবে। আর 88টা যদি সারি হয়, তাহলে প্রত্যেক সারিতে 7 জন করে থাকবে। এরকম করে সবচেয়ে বেশি কত? ইকুয়াল টু 8 ইন্টু হয় কত? 77। তো এরকম করে আমরা এটাকে সাজাবো। তার মানে এই 616 জনকে, আরো আছে, এটা শেষ হয়নি। 616 জনকে আমরা একটা সারি, দুইটা সারি, চারটা সারি, 7টা সারি, 8টা সারি, এরকম করে 77টা সারি, এরকম করে সাজাতে পারি। আর 32 জনকেও কত করে সাজাতে পারি? একটা করে, দুইটা করে, হ্যাঁ, এরপরে 4 জন করে, এরকম করে সারিতে সাজাতে পারি। এই সারিগুলির মধ্যে সবচেয়ে বড় যে সারিটা, দুইটার মধ্যে এটাও এক সারিতে সাজানো যায়, এটাও এক সারিতে সাজানো যায়। তার মানে প্রথমেই আমরা দেব কত? 616 জন, আর এখানে 32 জন একটা সারিতে রাখলাম, এটা হবে। দুই সারিতে রাখলাম, তাহলে দুই সারিতে সদস্য হবে কতজন? 308 জন। আর আর্মি ব্যান্ড হবে কতজন? 16 জন। এইভাবে সাজানো যায়। 4 সারিতেও সাজানো যায়। এইরকম করে সবচেয়ে বেশি কয়টা সারিতে সাজানো যায়? তার মানে সবচেয়ে বেশি, এটা হলো আমরা গুণনীয়ক বের করলাম। এই পদ্ধতিটার নাম হলো গুণনীয়ক বের করা। আর এই গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড়টা এবং দুইটার মধ্যে সাধারণ, দুইটার মধ্যে কমন থাকতে হবে। তার মানে সাধারণ হলো তো গরিষ্ঠ, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক যেটা, তার মানে গোসাগু। তাহলে এই দুইটা সংখ্যার গোসাগু বের করতে হবে। আমরা বিভিন্ন পদ্ধতিতে বের করতে পারি। তো এখানে আমরা ইয়র পদ্ধতিতে বের করব। আমরা ইউক্লিডের যে ভাগ সহায়ক উপপাদ্য আছে, ওইটা দিয়ে আমরা এটাকে বের করব। তো এটা কিভাবে বের করব? আমরা প্রশ্নানুযায়ী এখানে লিখতে হবে, প্রশ্নানুযায়ী এত এবং এত এর গোসাগু নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা এইভাবে করবো, 16 এটাকে 32 দিয়ে ভাগ করব। 32 একে 32, কত হলো? 9 2 11 এর আছে 2, 6 এলো, 3 8 24, 3 9 27, 9 2 18, 9 8 দিলে কত হয়? 8 2 16 হাতে আছে 3 8 24, 25 0 4। আরেকবার যাবে, 9 বার যাবে, এটা 9 বার যাবে। 9 বার দিলে কত হয়? 9 2 18 হাতে আছে 3 9 27, 28। তাহলে 8 8 16 হাতে আছে 9 0 8 হলো। তাহলে 8 দিয়ে আবার কতকে ভাগ করব? 32 কে।
ভাগ করলে পরে 4 8 32 কাটা, তাহলে আমার গোসাগুটা 8। আমরা এইভাবে বের করতে পারি, কিন্তু আমরা ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য দিয়ে করব। প্রথমে আমরা কি লিখব, এই ভাগটা লিখব। প্রথম এই ভাগটা কিভাবে লিখব, 616 ইকুয়াল টু 32 গুণ 19 যোগ এটা 8। এটা যেহেতু 0 না, তাহলে আবার হবে এটা আর এটা হবে 32 ইকুয়াল টু 8 ইন্টু 4 যোগ 0। এখানে যেহেতু আর ইকুয়াল টু 0, সুতরাং যেহেতু আর ইকুয়াল টু 0, 616 ও 32 এর গোসাগু কত হলো, গোসাগু ইকুয়াল টু 8। সুতরাং সবচেয়ে বেশি মানে সর্বোচ্চ সারির সংখ্যা হলো কত, সারির সংখ্যা হলো 8। এটা হয়ে গেল, এই 8টা হবে আনসার। এটা হবে, লিখতে হবে আর কি এখানে যে সর্বোচ্চ এতটি সারিতে তাদেরকে সাজানো যায়। আচ্ছা, এরপরটা হলো যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গ, 3 নম্বর গেল। 4 নম্বর এটা মুছে নিচ্ছে। চার নম্বর, যে কোনো অখণ্ড সংখ্যার বর্গ সেটাকে এই আকারে সাজানো যায় বলেছে, 3m বা 3m+1 আকারে কোনো অখণ্ড সংখ্যার বর্গ, অখণ্ড সংখ্যার বর্গ এটাকে 3m বা 3m+1 আকারে লেখা যায় বলেছে। 3m বা 3m+1 আকারে লেখা যায় বলেছে কোন সংখ্যার বর্গকে, অখণ্ড সংখ্যার বর্গকে এইভাবে প্রকাশ করা যায় বলেছে 3m+3m+1 আকারে। তো আমরা এটার জন্য কি করব, এটার যে সলিউশনটা, 4 নম্বর প্রশ্নটা আমি লিখলাম না, এটা তো বইয়ে আছে, আমি সলিউশনটা করছি। সলিউশন, এখানে ধরি এটাকে আমরা ধরি ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য অনুযায়ী ধরি সংখ্যাটি n, ধরি সংখ্যাটি n এবং ভাজকটা যে আছে ওইটাকে বিটাকে আমরা ধরবো এখানে 3m যেহেতু আছে আমরা বিটাকে ধরবো 3। তার মানে n ইকুয়াল টু 3q প্লাস 1, এটা ধরবো 3q প্লাস r ধরবো, যেখানে আরটা হলো r ইকুয়াল টু এখানে b এর ভ্যালু 3, তো তাহলে r এর ভ্যালু হবে 0, 1, 2, 3 হবে না। এখানে যেহেতু বিটা 3, তার জন্য r এর ভ্যালুটা 3 হবে না, 0, 1, 2 হবে। আমরা যে কোনো একটা ধনাত্মক সংখ্যাকে আমরা n, ধনাত্মক সংখ্যাটা হলো n, আমরা ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য অনুযায়ী n কে আমরা 3q প্লাস r আকারে লিখতে পারি। এখানে আমি q এবং r এর বিভিন্ন মান বসিয়ে আমি এই nটা যে কোন একটা সংখ্যাকে আমি এই nটাকে আমি প্রকাশ করতে পারি। তার মানে এখানে বলেছে যে যে কোনো একটা অখণ্ড সংখ্যার বর্গ, তো অখণ্ড সংখ্যাগুলিকে আমরা n ইকুয়াল টু 3q প্লাস r আকারে লিখতে পারি, যেখানে q এর আমরা বিভিন্ন মান বসাবো এবং r এর বিভিন্ন মান বসিয়ে আমরা সংখ্যাগুলি পেতে পারি। তো আমরা কি করব, এখন r ইকুয়াল টু 0 হলে, r ইকুয়াল টু 0 হলে সংখ্যাটা হবে কত, n ইকুয়াল টু হবে কত 3q প্লাস 0, এরকম হবে। ওইটাকে যদি বর্গ করি, ওইটাকে বর্গ করতে বলেছে, এটাকে যদি বর্গ করি 3q প্লাস 0 মানে তো 3q, মানে এই জিরোটা থাকবে না, 3q স্কয়ার, যেটা 3q হোল স্কয়ার ইকুয়াল টু 9q স্কয়ার ইকুয়াল টু, এটাকে এরকম লেখা যায় 3 ইনটু 3q স্কয়ার, এইভাবে লেখা যায়। তো আমরা এই যে 3q স্কয়ার যেটা আছে এটাকে আমরা m ধরবো, এটাকে 3m, তার মানে যেখানে m ইকুয়াল টু 3q স্কয়ার। তাহলে আমরা n ইকুয়াল টু প্রথমে r ইকুয়াল টু 0 বসালাম, সংখ্যাটা হয়ে গেল n ইকুয়াল টু 3q প্লাস 0
এটাকে যদি আমি বর্গ করি, বর্গ করলে এরকম হয়ে গেল, এটা 3m আকারে হয়ে গেল। আচ্ছা, আবার r ইকুয়াল টু 1 আছে, r ইকুয়াল টু যদি 1 হয় তাহলে n ইকুয়াল টু হবে 3q প্লাস 1। এটাকে যদি স্কোয়ার করি, এটাকে স্কোয়ার করতে হবে, এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তোমরা ক্লাস 7 বা 7 এই বোধহয় শিখেছো, বা 7 বা 8 এ শিখেছো এটা। তো কি হলো, n স্কোয়ার ইকুয়াল টু এইটা স্কোয়ার হবে, এটাকে বাংলা কি হবে 3q, মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু 3q ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে গেল কত 9q স্কোয়ার প্লাস 3 দুগুণে 6q প্লাস 1। এটাকে আমরা এই দুইটা থেকে আমরা 3 কমন নেব, 3 কমন নিলে হয় কত 3q স্কোয়ার প্লাস 2q প্লাস 1। এটাকে আমরা ধরবো m, এই জায়গাটাকে ইকুয়াল টু আমরা ধরলাম 3m প্লাস 1, যেখানে m ইকুয়াল টু 3q স্কোয়ার প্লাস 2q, এটা যেখানে m ইকুয়াল টু এটা 3m প্লাস 1 আকারে হয়ে গেল। এখন আরেকটা রয়ে গেছে, r ইকুয়াল টু 0 1, এরপর একটা 2 রয়ে গেছে, r ইকুয়াল টু 2 বসাবো। r ইকুয়াল টু 2 হলে কি হবে, n ইকুয়াল টু হবে 3q প্লাস 2। এটাকে যদি আমি স্কোয়ার করি, তাহলে কত হয়, এত স্কোয়ার ইকুয়াল টু 3q হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3q ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 9q স্কোয়ার প্লাস 12q প্লাস 1 ইকুয়াল টু, এই দুইটার থেকে আমি 3 কমন নেব, 3 কমন নিলে হয় কত 3q স্কোয়ার প্লাস 4q প্লাস 1। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা m লিখব, এটা শুধু আকারটা বোঝার জন্য 3m প্লাস 1 এত, যেখানে m ইকুয়াল টু 3q স্কোয়ার প্লাস 4q, এটা। তাহলে দেখো আর নেই, r ইকুয়াল টু 2 অবধি আছে, কারণ 3 ধরেছি আমরা, b ইকুয়াল টু, এর জন্য আর ধরা যাবে না। তাহলে কি হলো, r ইকুয়াল টু 0 হলে n স্কয়ার ইকুয়াল টু এত, এটা 3m আকারে হলো, r ইকুয়াল টু 1 ধরে এটা হলো কত 3m প্লাস 1 আকারে, আর এটা হলো 3m প্লাস 1 আকারে। তার মানে যে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গ করি, যে কোনো অখণ্ড সংখ্যাকে বর্গ করলে সেটা হয়তো 3m আকারে হবে, অথবা 3m প্লাস 1 আকারে হবে, অথবা 3m প্লাস 1 আকারে, মানে 3m অথবা 3m প্লাস 1 আকারে হবে, কিন্তু 3m প্লাস 2 আকারে হবে না, এটা হবে এত আকারে। সুতরাং স্পষ্টতই মানে প্রমাণিত হয়েছে যে কোনো অখণ্ড সংখ্যার বর্গকে 3m প্লাস 1 এবং 3m প্লাস 1 মানে ওই 3m এবং 3m প্লাস 1 আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, এটা 4 নম্বরটা গেল। যে 5 নম্বরটা দিয়েছে, ইউক্লিডের 5 নম্বরটা দিয়েছে কি, যে কোনো একটা অখণ্ড সংখ্যার বর্গকে, এই যে এটা মুছে নিলাম, তোমরা লিখে নিও, যে কোনো একটা অখণ্ড সংখ্যার বর্গকে, ঘনকে 9m প্লাস 1 9m প্লাস 8 আকারে লেখা যায়। 5 নম্বরটা হলো যে কোনো অখণ্ড সংখ্যার ঘন, মানে কিউবকে আর কি, ঘনকে 9m প্লাস 1 9m প্লাস 8 আকারে প্রকাশ করা যায়। এই শুধু তিনটা আকারে প্রকাশ করা যায়। এটার জন্য ধরতে হবে, ধরি ধনাত্মক সংখ্যাটি n, এটা সলিউশনটা হবে এরকম, আমি পুরোটা করব না, এটা একটু আগে যে করেছি এটা অনেকটি ধরতে হবে। এখানে যেহেতু 9 আছে,
এখানে অনেকগুলি সংখ্যা ধরতে হবে, এই বি এর মান কিন্তু 9। তো এখন এখানে আমরা যদি সংখ্যাটাকে যদি ধরি n, তাহলে n ইকুয়াল টু 9 কিউব প্লাস r, এখানে হবে r ইকুয়াল টু কত, এখানে বিটা 9 হয়েছে, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অবধি হবে, মানে 9টা মান হবে। তো এই 9টা মানের জন্য কিউব ব্যবহার করে করে দেখতে হবে। কিউবটা কিরকম, কিউবের ফর্মুলাটা হলো a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু, আমরা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই ফর্মুলা ব্যবহার করে করতে পারি। অথবা আমরা a কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস বি কিউব, এই ফর্মুলা ব্যবহার করেও করতে পারি। এই ফর্মুলা ব্যবহার করেও করতে পারি আমরা, বা এটা ব্যবহার করেও করতে পারি। ওইটা যেটা আমরা করেছিলাম, 4 নম্বরটা যে করেছিলাম বর্গকে, ওই যে বর্গর যে ব্যাপারটা 4 নম্বর একটু আগে যেটা করেছি, এটার মতো এটাকে r = 0 বসিয়ে, r = 1 বসিয়ে, r = 2 বসিয়ে, 3 বসিয়ে, এরকম করে 8 বার বসিয়ে এটাকে করতে হবে। এটা যেহেতু অনেক বড়, এটা নিজে বাড়িতে চেষ্টা করবে। আর যদি সমস্যা হয় তাহলে আমি যেখানে আপলোড করব এখানে কমেন্টে লিখে দিলেই আমি এটা এক্সপ্রেস করে দেব। আচ্ছা, এটা গেল অনুশীলনী 1.1, এটা হলো ত্রিপুরা। আমি এই অঙ্কগুলো করছি ত্রিপুরার গণিত বই, এই বই থেকে গণিত ত্রিপুরার এটার চ্যাপ্টার 1টা করছি, চ্যাপ্টার 1 এর অনুশীলনী 1.1। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, তাহলে আমরা আজকে এতটুকুই থাকবে। আবার একটু সামারি করে নেই, সামারি করে আজকে এখানে শেষ করবো 1.1টা। আগামী দিন আবার এর পরেরটা না হয় করবো। তো আমরা কি পেলাম, বাস্তব সংখ্যার যে প্রথম চ্যাপ্টারটা হলো ইউক্লিডের ডিভিশন, ইংরেজিতে হলো ইউক্লিডস ডিভিশন লেমা। এটা একটা লেমা, কিন্তু এখানে বাংলাতে বলেছে এটা উপপাদ্য। ঠিক উপপাদ্য লেমা দুইটা সমান নয়, তবু আচ্ছা, এখানে বলেছে ইউক্লিডের ডিভিশন, ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য। তো এটা কিরকম ভাগ সহায়ক উপপাদ্যটা হলো, আমরা যদি দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যা a এবং b যদি নেই, তার জন্য আমরা দুইটা অপর ধনাত্মক দুইটা অখণ্ড সংখ্যা পাবো, b এবং q, q এবং r দুইটা সংখ্যা পাবো। এই দুইটার মধ্যে সম্পর্কটা কি হবে, a = bq প্লাস r। এটা কিছুই না, এখানে rটা হবে 0 <= r < q, এই কন্ডিশনটা হবে। এটা আর কিছুই না, এটা একটা ভাগ অঙ্কের, যে আমরা যে ফর্মুলাটা জানি, ভাজ্য = ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ, ভাজ্য = ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ, এই উপপাদ্যটাই, মানে ওই যে ফর্মুলাটা আমরা যেটা জানি ওইটাকে এইভাবে সাজানো হয়। এই ফর্মুলা দিয়ে আমরা এটা যে কোনো সংখ্যাই হোক, যে কোনো অখণ্ড সংখ্যা হোক, সেটাকে আমরা b এর মান a এবং b নির্দিষ্ট, তার মানে এই সংখ্যাটাও নির্দিষ্ট, এই সংখ্যাটাও নির্দিষ্ট হলে আমরা q এবং r এর মান পাল্টিয়ে, মানে এইগুলির মানগুলি বদলিয়ে আমরা কি করতে পারি, যে কোনো এর মান আমরা বের করতে পারি। এর ভ্যালু 1, 2, 3, 4, 5, 6, 7 যে কোনো অখণ্ড সংখ্যা হোক, আমরা q এবং r এর মানগুলি পরিবর্তন করে আমরা a পেতে পারি। তো এই সংখ্যাটা হলো ইউক্লিডের ডিভিশন লেমা, বা বাংলাতে হলো ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য। তো এইটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা গসাগু নির্ণয় করতে পারি, বা প্রথম কথা হলো এটা দিয়ে আমরা যে কোনো ধনাত্মক সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি। একটা যে উদাহরণ দেখিয়ে দিই, যেমন আমি সংখ্যা দুইটা নিলাম 2 আর 6,
এই সংখ্যা দুইটা নিলাম, তাহলে 2 ইকুয়াল টু কি হবে, এই 6 দিয়ে 6 ইনটু 0 প্লাস 2, মানে এখানে কিউর ভ্যালু 0 হলো, আর এর ভ্যালু 2 হলো, হবে। আর এটা যে কোনো একটা সংখ্যা নিলাম, যেমন 12,5, এটাকে আমরা কিভাবে নেব, এখানে 12 ইকুয়াল টু 5 ইনটু 2 যোগ 2, 5 দুগুণে 10 আর 2 12, কিউর ভ্যালু 2 হবে, আর এর ভ্যালু 2 হবে। এইভাবে আমরা যে কোনো অখণ্ড ধনাত্মক সংখ্যাকে আমরা এই ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি। তো এখন এরপরে যেমন প্রশ্নগুলি থাকে এরকম, এটা দিয়ে প্রশ্নগুলি থাকে এরকম, যে কোনো একটা সংখ্যার অখণ্ড সংখ্যার বর্গ করলে পরে এটা 3m আকারে লেখা যায়, 3m প্লাস 1 আকারে থাকে, এগুলি 3m প্লাস 2 আকারে হয় না। এটা যেমন প্রুফ করা, এটা দিয়ে হয়। যে কোনো একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার ঘন যদি বের করি, তাহলে এটার আকারটা কি হবে, এটা হবে 9m হবে, বা 9m প্লাস 1 হবে, বা 9m প্লাস 8 হবে, এই আকারের হবে। ওইটা এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি। এরপরে ধরো ওই যে কোনো দুইটা সংখ্যার গোসাগু, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা দুইটা গোসাগু বের করা যায় আমরা এই ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য দিয়ে। তাহলে আজকে এতটুকুই থাকলো। আমি তো শুধু কয়েকটা উদাহরণ দেখিয়ে দিলাম, বা কয়েকটা সমাধান করে দিলাম, বাকিগুলি তোমরা নিজেরা দেখে নেবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে এতটুকুই।